তো আজকে আমরা ক্লাস 12-এ ফিজিক্সের যে প্রথম ইউনিটটা আছে ইলেকট্রোস্ট্যাটিক্স, তো তার যে প্রথম চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড সেটা আমরা পড়ব। তো ইলেকট্রিক ফিল্ড জানার আগে আমাদের কিছু সাধারণ বিষয় আমাদের জেনে নিতে হবে। চার্জের বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। তো চার্জ জিনিসটা যদি আমরা কি দেখি, তো চার্জের সংজ্ঞা বা চার্জের ডেফিনেশন বিভিন্ন জন বিভিন্নভাবে দেয়। তো চার্জকে আমরা যদি মূলত দেখি, তো আমরা পাবো চার্জ, CHARG, চার্জ। তো চার্জের যে আমরা বেসিক জিনিসটা দেখবো সেটা হলো, এটা হলো একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক প্রপার্টি মানে হলো, ধরো এটা একটা প্রপার্টি এমন যে প্রপার্টিকে ভাঙলে আর অন্য কিছু পাওয়া যায় না। যেমন ধরো মাছকে ভেঙে কি আমরা অন্য কোনো কিছু পাবো? মাছকে যেমন ভাঙা যায় না, ভেঙে আমরা অন্য কিছু পেতে পারি না, তেমনি এই প্রপার্টিটাকেও ভেঙে, এই চার্জ একটা যে প্রপার্টি তাকে ভেঙেও আমরা অন্য কিছু প্রপার্টি আর পেতে পারি না। তো এবারে সবার মনেই সাধারণত আগে এটা লিখে নিয়ে একটু নোট করে নাও। ইন্ট্রিনসিক প্রপার্টি, এটা হলো ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার। তো এটা একটা ইন্ট্রিনসিক প্রপার্টি অফ ম্যাটার। এবারে সাধারণত সবার মনে এবারে প্রশ্ন জেগে গেছে যে চার্জ আর মাস এই দুটোর মধ্যে তাহলে পার্থক্য কী? চার্জ আর মাস এই দুটোর মধ্যে তাহলে পার্থক্য কী? তো চার্জ আর মাসের মধ্যে বেসিক ডিফারেন্স আমি বলছি। এটা প্রথমে কনসেপচুয়াল জিনিস, এগুলো সব। চার্জ আর মাস এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কী আমরা যদি দেখি, চার্জ পজিটিভ নেগেটিভ দুটোই হয়, কিন্তু মাস শুধুমাত্র পজিটিভ হয়। আমরা কখনো বলি না যে কোনো জিনিস কিনতে যাওয়ার সময় যে -5 কেজি আলু আমরা কিনে নিয়ে আসবো, বা -5 কেজি অন্য জিনিস আমরা কিনে নিয়ে আসবো, এরকম বলি না। আমরা বলি যে 5 কেজি ভরের কোনো বস্তু কিনে নিয়ে আসবো, ঠিক আছে? কিন্তু কোনো চার্জ, সেটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। চার্জের আমি যদি একক দেখি, চার্জের একক এসআই ইউনিট হচ্ছে কুলম্ব, যাকে আমরা এসআই ইউনিট হচ্ছে কুলম্ব, যাকে আমরা সি দ্বারা ডিনোট করি। আর সিজিএস ইউনিট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাট কুলম্ব, সরি স্ট্যাট কুলম্ব, যাকে আমরা এই চিহ্ন দ্বারা আমরা ডিনোট করি, ঠিক আছে? আর এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, ঠিক আছে? তো আমরা যখন দেখি যে একটা ইলেকট্রনের আধান কত না, -1.6 × 10⁻⁹ কুলম্ব। তো চার্জ সাধারণত পজিটিভ নেগেটিভ দুটোই হয়, ঠিক আছে? আর মাস সাধারণত পজিটিভ হয়, ঠিক আছে? তো এরপরে আরেকটা যে পার্থক্য খুব ভালো, যেটা এটা স্পিডের উপর নির্ভর করে না। চার্জের মান, এর মান স্পিডের ওপর নির্ভর করে না, আর এটা স্পিডের উপর নির্ভর করে। এটা কিভাবে? আমরা 11-এ পড়েছি যে কোনো বস্তু যখন গতিশীল হয় তখন তার ভরের পরিবর্তন হয় কোন সূত্র অনুযায়ী? m=m0 × 1 - v²/c²। এম নটটা কি? এম নটটা হচ্ছে বস্তুর স্থির অবস্থায় ভর, আর ভি হচ্ছে বস্তুর বেগ। তো আমরা কোনো বস্তু যখন গতিশীল হবে তখন এই ভি এর মানটা বাড়বে, আর ভি এর মানটা বাড়া মানে কি? ভি এর মানটা বাড়া মানে এই যে টোটাল মানটা, এটা কিন্তু কমবে। এই মানটা বাড়ছে, মাইনাস আছে, তার মানে কি টোটাল মানটা কমবে। টোটাল মানটা কমবে মানে কি এম এর মানটা বাড়বে। তার মানে কোনো বস্তু যখন গতিশীল হয় তখন ওই বস্তুর ভর কিন্তু বৃদ্ধি পায়। আর এর সঙ্গে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে কোনো বস্তু চার্জড হওয়া মানেই তাতে কিন্তু মাস্ট থাকবে, কিন্তু কোনো বস্তুর মাস থাকা মানে, কোনো বস্তুর ভর থাকা মানে সেটা যদি চার্জড হবে, এটা কিন্তু আমরা বলতে পারি না। তো এটাই হচ্ছে চার্জ আর মাসের মধ্যে বেসিক ডিফারেন্স, যেটা এই করানো হলো যে এটা পজিটিভ নেগেটিভ দুটো মানের আধানের এর মান পজিটিভ নেগেটিভ দুটোই হয়, এটার মান শুধুমাত্র পজিটিভ হয়। আর এটা গতির উপর নির্ভর করে না, এর মান চার্জের মান। আর
মাস কিন্তু গতির উপর নির্ভর করে। তো এটা দেখানো হলো। তো এরপরে আমরা দেখব যে আধানের কোয়ান্টাম তত্ত্ব, এখানে একটু জেনে নেওয়া ভালো। আধানের কোয়ান্টাম তত্ত্ব। আধানের কোয়ান্টাম তত্ত্ব কি? প্রকৃতিতে আমরা সাধারণত যেসব আধানগুলো পাই সেই আধানগুলোকে আমরা ইলেকট্রনের সাপেক্ষে বিচার করি, যে এটা ইলেকট্রনের আধানের মানের কত গুণ। ঠিক আছে, এটা ইলেকট্রনের আধানের মানের কত গুণ, তাকে আমরা যদি একটা ইকুয়েশন দ্বারা দেখাই, তো কোনো আধানের মান ধরলাম কিউ, সামথিং কোনো একটা আধানের মান ধরলাম কিউ। এবারে সেটা একটা ইলেকট্রনের আধানের মানের কত গুণ। একটা ইলেকট্রনের আধানের এসআই পদ্ধতিতে যার একক হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, আর সিজিএস পদ্ধতি হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 স্ট্যাট কুলম। তো একটা ইলেকট্রনের আধানের মান। তো আমরা সাধারণত এখানে দেখি যে কোনো আধানের কোয়ান্টাম তত্ত্বতে বলা আছে যে আমরা যে আধানটাই পাই, যে কোনো আধানের মান আমরা যদি দেখি, সেটা বিচার করবো কীভাবে না, সেটা একটা ইলেকট্রনের আধানের মানের কত গুণ। যেমন আমরা 1 মিটার বা 2 মিটার যখন বলি, তখন সেটা আমরা দেখি একটা মিটার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য সেটা ফিক্সড করা আছে। এরপরে যখন আমরা কত দৈর্ঘ্য মাপতে যাব, সেটা দেখি যে ওই মিটারের মানের কত গুণ, 1 মিটারের কত গুণ সেটা। 2 মিটার যখন বলি তাহলে 1 মিটারের 2 গুণ। তার মানে একটা নির্দিষ্ট 1 মিটার একটা নির্দিষ্ট দূরত্ব ঠিক করা আছে। তো অন্য দূরত্ব মাপার সময় সেটা ওই 1 মিটারের কত গুণ আমরা সেইভাবে বিচার করি। ঠিক সেই রকমই ইলেকট্রনের আধানের মানের কত গুণ হচ্ছে যে আধানটিকে আমরা বিচার করছি সেই আধানের মান। ঠিক আছে, এই এনের মান সবসময় এটাকে একটা অখণ্ড সংখ্যা হতে হবে। এখানে এটাকে সবসময় একটা অখণ্ড সংখ্যা হতে হবে, ইন্টিজার ভ্যালু হতে হবে। তো এই আধানের কোয়ান্টাম তত্ত্বের উপর আমরা কিছু ভালো প্রবলেম করে নেব। তো এখানে প্রবলেমে আমরা দেখব যে প্রথম প্রবলেম যেটা আছে, কোনো পরিবাহীতে 8 ইন্টু 10⁻⁹ 8 ইন্টু 10⁻⁻18 কুলম আধান থাকতে পারে কি? কোশ্চেনটা এভাবে করেছে যে কোনো পরিবাহীতে 8 ইন্টু 10⁻⁻18 কুলম আধান থাকতে পারে কি? তো আমরা সেটাকে দেখব যে কোয়ান্টাম তত্ত্বে আমরা যে সূত্রটা দেখেছি যে কিউ ইকুয়াল টু এনই প্লাস মাইনাস এনই। ঠিক আছে, তো এখানে আধানের মান দিয়ে দিয়েছে 8 ইন্টু 10⁻⁻18 কুলম, আর ইলেকট্রনের আধানের মান আমরা সিজের কুলম এককে কত জানি, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো আমরা এখানে দেখব যে এনের মান তাহলে কি কিউ বাই ই। তো কিউ এর মান দিয়ে দিয়েছে 8 ইন্টু 10⁻18 আর 1.6 ইন্টু 10⁻19। তো এটাকে আমরা যদি দেখি, তো এটা হচ্ছে 19 উপরে যাবে -19, তো এখানে এটা 10 হবে, আর 10 সঙ্গে 8 গুণ হবে 80, আর এটা হচ্ছে 1.6, তো এটা আবার উপরে যাবে, তো হচ্ছে 800/16, তো মান হচ্ছে 50। তো 50 অবশ্যই একটা অখণ্ড সংখ্যা। তো সুতরাং আমরা বলতে পারি যে কোনো পরিবাহীতে এত কুলম আধান থাকতে পারে। তো এখানে এটা দ্বারা বুঝতে পারছি যে এই আধানটার মান কিন্তু একটা ইলেকট্রন আধানের মানের থেকে অনেক বেশি, কারণ এটা -18 আর এটা -19, এই আধানের মানটা একটা ইলেকট্রনের আধানের থেকে অনেক বেশি। তো একটা ইলেকট্রন এর মান তো এত, তো বুঝে যাচ্ছে যে ওই বস্তুটাতে 50টা ইলেকট্রন যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু এত আধান চলে আসবে। ঠিক আছে, তো এটা হলো প্রথম প্রবলেম। তো প্রথম প্রবলেমটা করে দিলাম। সেকেন্ড প্রবলেমটা তোমরা সবাই পজ করে ট্রাই করো। ঠিক আছে, দ্বিতীয় প্রবলেমটা পজ করে ট্রাই করে নাও, তারপরে প্রবলেমটা করছি। করে নিয়েছো? তো দ্বিতীয় প্রবলেমটার দিকে এগোনো যাক। এখানে বলেছি একটা পরিবাহীতে 20.8 ইন্টু 10⁻⁻19 কুলম ধনাত্মক আধান আছে। পরিবাহীতে কতগুলি ইলেকট্রন বেশি বা কম আছে? তো এখানে আধানের মানটা যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 20.8 ইন্টু 10⁻⁻19 কুলম, আর একটা আমরা জানি ইলেকট্রনের আধানের মান 1.6 ইন্টু 10⁻⁻19
কুলম্ব। তো আমরা এখানে স্পষ্টতই বুঝতে পারছি যে দুটো তো 19 -19 আছে, তাহলে আমরা এই দুটোর মধ্যে বিচার করব যে অবশ্যই এই মানটা একটা ইলেকট্রনের মানের থেকে এই 1.6 থেকে বেশি। 20.8 1.6 তুলনায় অনেক বড়, সুতরাং আধানের মান একটা ইলেকট্রনের আধানের থেকে বড়, এটা প্রথম থেকেই আমরা বুঝতে পেরে যাচ্ছি। তো সুতরাং প্রথম থেকে আমরা এখানে বেশি বা কম বলেছি, তার মানে সবসময় হবে তাহলে কত বেশিই হবে, একটা ইলেকট্রনের আধানের থেকে বেশি হবে, কারণ যেহেতু এই মানটা বড় 1.6 থেকে। তো আমরা এবারে সেটা কতটা বেশি, কতগুলি বেশি, সেটা আমরা একটু দেখে নেব। তো আমরা সূত্র জানি কোয়ান্টাম তত্ত্ব থেকে পেয়েছি যে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনই। তো এন ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ বাই ই। তো কিউ এর মান আমরা বসিয়ে দেবো 20.8 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। তো আমরা এটাকে যদি করি তো এটা দেখতে পাবো যে মান চলে আসছে প্রায় 13 কাছাকাছি, 13 চলে আসছে। ঠিক আছে, তো আমরা বলতে পারি তারে 13টি ইলেকট্রন বেশি থাকবে। ঠিক আছে, তো আমাকে প্রথম থেকেই এখানে বুঝে নিতে হবে যে আধানটিতে যতটা পরিমাণ আধান, পরিবারটিতে যতটা পরিমাণ আধান রয়েছে সেটা একটি ইলেকট্রনের আধানের তুলনায় বেশি না কম। ঠিক আছে, তো ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারি যে 13টি ইলেকট্রনের আধান বেশি রয়েছে। ঠিক আছে, তো এরপরে আমরা যে বিষয়টিতে চলে আসব সেটা হচ্ছে কোনো বস্তুকে আমরা কতভাবে আহিত করতে পারি, কোনো বস্তুকে আমরা কত রকম উপায়ে আহিত করতে পারি। সেই বস্তুটা অবশ্যই অনাহিত হবে। কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতি। তো অনেকের হয়তো বিষয়গুলি জানা রয়েছে, এগুলো প্রথমের দিকের জিনিস। তো ভিডিওটিকে স্কিপ করে এগোতে থাকো, কারণ পরের দিকে অনেক ভালো ভালো নিউমেরিক্যাল করানো হয়েছে। তো আমরা চলে আসি প্রথম পদ্ধতি কী হবে। মনে করো একটা বস্তু তাতে আধান দিয়ে দেওয়া হয়েছে, কিউ আধান দিয়ে দেওয়া হয়েছে, মাইনাস আধান এটা আছে ধরে না, কিউ মাইনাস কিউ আধান দিয়ে দেওয়া হয়েছে। তো এর পাশে আমরা একটা অনাহিত বস্তুকে রাখবো। এই আহিত বস্তুর পাশে যখন আমরা একটা অনাহিত বস্তুকে রাখবো, পাশে রাখবো নয়, আমরা যখন এটাকে কাছে লাগাবো, অনাহিত বস্তু তো এটা, এই অনাহিত বস্তুটাকে আমরা এই আহিত বস্তুটার গায়ে লাগিয়ে দেবো। গায়ে যখন টাচ করাবো তখন কিন্তু দেখা যাবে যে এই আহিত বস্তুটা থেকে আধান কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এবারে অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে কতটা পরিমাণ আধান আসবে। তাদের ক্ষেত্রে তাদের বলে দিই যে এখানে যদি কিউ আধান থাকে সবসময় যে সমানভাবে ভাগ হয়ে যাবে, এখানে যে কিউ আধান ছিল এটা যে কিউ বাই টু হয়ে যাবে সেটা কিন্তু প্রথম থেকে বলা যায় না। সেটা তখনই বলা যায় যখন দুটো বস্তুর আকার একই হবে, দুটো বস্তুর আকৃতি একই হবে এবং দুটো বস্তু একই পদার্থ দ্বারা তৈরি হবে। ঠিক আছে, একই পদার্থ দ্বারা যখন তৈরি হবে তখনই বলতে পারি যে এটাতে যদি কিউ পরিমাণ আধান প্রথম থেকে থাকে, তাহলে যদি আমরা একটা অনাহিত বস্তুটা থেকে টাচ করাই তাহলে এটা কিন্তু দুটি সমান আধানে বিভাজিত হয়ে যাবে। তো এইভাবে একটা অনাহিত বস্তুকে আমরা আহিত করতে পারলাম। এটা একটা আহিত বস্তু ছিল, এটা একটা অনাহিত বস্তু ছিল। এখন আমরা যখন এটাকে টাচ করাবো এটার গায়ে, এই অনাহিত বস্তুটাকে এটার গায়ে টাচ করাবো, তখন কিন্তু আধান অনাহিত বস্তুটাতে চলে আসবে। তো এটা হলো প্রথম প্রসেস। দ্বিতীয় প্রসেস কি? দ্বিতীয় প্রসেস হচ্ছে যে আবেশের দ্বারা, কীভাবে একটা আবেশের দ্বারা আমরা একটা অনাহিত বস্তুকে আহিত করতে পারবো। তো মনে করো এটা একটা পদার্থ যাতে আমরা মাইনাস আধান দিয়ে দিয়েছি, ধরে নাও মাইনাস সামথিং কিউ আধান দেওয়া আছে। এর পাশে আমরা একটা অনাহিত বস্তুকে নিয়ে আসবো। অনাহিত বস্তুকে নিয়ে আসলে দেখা যাবে যে আমরা তো ক্লাস 10 পড়েছি যে সবসময় বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে।
ধরো পজিটিভ আধান নেগেটিভ আধানকে সবসময় আকর্ষণ করবে, নেগেটিভ আধান নেগেটিভ আধানকে সবসময় মানে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, তো নেগেটিভ আধান নেগেটিভ আধানকে সবসময় বিকর্ষণ করবে, আর প্লাস আধানকে সবসময় পজিটিভ আধানকে সবসময় কী করবে, বিকর্ষণ করবে। বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে আর সম আধান পরস্পরকে বিকর্ষণ করবে। তো সুতরাং এখানে যেহেতু আমরা মাইনাস আধান দিয়েছি, তো মাইনাস আধানের বিপরীত আধান কি, পজিটিভ আধান। পজিটিভ আধান আবেশের দরুন এই দিকে চলে আসবে, আর নেগেটিভ আধান অর্থাৎ নেগেটিভ আধানকে পরস্পরকে বিকর্ষণ করার জন্য নেগেটিভ আধান কিন্তু দূরে চলে আসবে। এবার সবাই ভাবছে যে এখানে পজিটিভ আধান আর নেগেটিভ আধান কীভাবে এলো। ধরেন এই যে পদার্থটা কিন্তু অসংখ্য পরমাণু দিয়ে তৈরি। আমরা জানি একটা পরমাণুর ভেতরে কী থাকে, নিউক্লিয়াস থেকে, যেটা পজিটিভ চার্জ, আর ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনেক ইলেকট্রন কিন্তু ঘুরতে থাকে। তো এই রকম যখন আমরা নেগেটিভ আধানের পাশে এই পরমাণুগুলো, তো এই পদার্থের ভিতরে অনেক আছে, তো এই নেগেটিভ আধানে ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করার জন্য নেগেটিভ আধানগুলো দূরে চলে আসবে, আর পজিটিভ আধানগুলো এই নেগেটিভ আধানের কাছে চলে আসবে, অর্থাৎ নিউক্লিয়াসগুলো সবসময় এই নেগেটিভ আধানের দিকে চলে আসবে, আর ইলেকট্রনগুলো বিকশিত হয়ে দূরে সরে যাচ্ছে। তো এইভাবে প্রথমে এটা একটা অনাহিত বস্তু ছিল, এটাকে আমরা চার্জড করতে পারলাম কিন্তু আবেশের দরুন। আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘর্ষণের দ্বারা। এটা কিন্তু খুব ভালো, যে আমরা ছোটোবেলা থেকে অনেক সময় দেখেছি যে স্কুলে গিয়ে সাধারণত দেখেছি আমরা একটা পেনকে অনেক সময় মাথায় ঘষলাম, অনেকক্ষণ ধরে মাথায় ঘষলাম, মাথায় ঘষার ফলে সেটা কী হচ্ছে, তারপরে মাথায় ঘষার পর আমরা যখন সেটাকে অনেকগুলো কাগজের টুকরোর কাছে নিয়ে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে ওই পেনের দ্বারা ওই কাগজের টুকরোগুলো আকর্ষিত হচ্ছে। এটা কীভাবে হচ্ছে, এটা যদি আমরা ভিতরে ঢুকে দেখি যে এটা কীভাবে হচ্ছে, তখন দেখবো আমরা যখন মাথায় পেনটাকে ঘষছি তখন কাইনেটিক এনার্জির ফলে ওই পেনটাতে থার্মাল এনার্জিতে রূপান্তরিত হচ্ছে, কাইনেটিক এনার্জিতে থার্মাল এনার্জিতে রূপান্তরিত হচ্ছে, আর তাপ শক্তি পাওয়ার জন্য কী হচ্ছে, ওটা কী হচ্ছে, আবেশিত হয়ে যাচ্ছে। আবেশিত হয়ে যাওয়ার জন্য আমরা যখন একটা নিউট্রাল কাগজের কাছে ওই পেনটাকে নিয়ে যাচ্ছি, তখন ওই পেনটা কিন্তু কাগজগুলোকে আকর্ষণ করছে, ঠিক আছে, যার জন্য আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা নিউট্রাল কাগজগুলোকেও কিন্তু কী করতে পারলাম, যে নিউট্রাল কাগজ ছিল এটা, পেনটাকে যখন আমি মাথায় ঘষে আমি যখন ওই ইয়ের কাছে নিয়ে যাচ্ছি, কাগজের কাছে নিয়ে যাচ্ছে, তো কাগজটা তখন আবেশিত হচ্ছে, নিউট্রাল কাগজটা আবেশিত হওয়ার জন্য কাগজটা পেনের গায়ে আটকে যাচ্ছে। তো আমরা নিউট্রাল কাগজটাকেও দেখলাম এভাবে আমরা আবেশিত করতে পারি। তো এইরকম এই তিনটা উপায়ে আমরা সাধারণত অনাহিত বস্তুকে আহিত করতে পারি। এরপরে আমরা এই টপিকের আমরা ইলেকট্রোস্ট্যাটিকের যে চ্যাপ্টারটা লেখা আছে ইলেকট্রিক ফিল্ড, তো এবারে আমরা এই মেন বিষয়টার মধ্যে চলে আসব। তো প্রথমে আমরা যখন ইলেকট্রিক ফিল্ড পড়ার সময় আমাদের প্রথমে যে সূত্রটা চলে আসবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র কি, দুটো স্থির বিন্দু আধানের মধ্যে পরস্পর আকর্ষণ বল বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধান দুটির মধ্যে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তো মনে করলাম এটা একটা আধান Q1 আর এটা একটা আধান Q2। তো এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বল এটি নির্ভর করে, এদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যদি F হয়, তো সেই Fটা নির্ভর করবে কিসের উপর না, সমানুপাতিক হবে আধান দুটির মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক, ও আধান দুটির মধ্যে দূরত্ব যদি R ধরে নিই তাহলে তাদের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। তো আমরা এটাকে তুলার জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসবে বেদের নিয়ম অনুযায়ী। তো সেটা হচ্ছে Q1 Q2 বাই R²। তো আমরা এটা কুলম্বের সূত্র থেকে জানতে পারি। আর এই কুলম্বের সূত্রে এই কে এর যে মানটা 1/4πε0, আর এর মানটা হয় যে 9 × 10⁹, আর এককটা হবে আমরা এখান থেকে বের করে নিতে পারি যে নিউটন
মিটার স্কোয়ার, আরটা এখানে এলে মিটার স্কোয়ার বাই কুলম্ব টু দি পাওয়ার -2। তো আমরা এটা দেখতে পারি। এরপরে যেটাই চলে আসবো সেটা হচ্ছে এই সূত্র আমরা কিন্তু সবসময় প্রযোজ্য করতে পারি না, মানে এই সূত্রে কিছু রেস্ট্রিকশান আছে। সেটা কি না, এই দুটো আধানকে, আচ্ছা তার আগে একটা জিনিস বলে নিই, এই যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এটা কিন্তু এই দুটো আধানের সংযোজক সরলরেখা বরাবরই ক্রিয়াশীল হবে। সংযোজক সরলরেখা যদি এটা আকর্ষণ করে তাহলে এই সরলরেখা বরাবরই কিন্তু হবে, দুটো আধানের সংযোজক সরলরেখা বরাবরই কিন্তু এই আকর্ষণটা হবে। আর যদি বিকর্ষণ করে তাহলে কিন্তু এই দুটো সংযোজক, এই আধানের দুটির মধ্যে সংযোজক সরলরেখার বরাবরই কিন্তু বিকর্ষণটা হবে। ঠিক আছে, এরকম নয় যে এরকমভাবে আকর্ষিত হচ্ছে বা এইরকমভাবে আকর্ষিত হচ্ছে, সরলরেখা বরাবর আকর্ষিত হবে বা বিকশিত হবে। তো এই সূত্রের যে রেস্ট্রিকশানগুলো দুটো আছে সেটা হচ্ছে, মানে সূত্রের কোথায় কীরকম হলে এই সূত্রগুলো প্রযোজ্য হবে, প্রযোজ্যের নিয়ম, সরি প্রযোজ্য হবে কী হবে। তো আমরা যদি দেখি, তো দুটো আধান যদি বিন্দু আধান হয়ে যায় তাহলে কিন্তু কুলম্বের সূত্র কিন্তু প্রযোজিত হবে। ঠিক আছে, দুটো আধান যদি বিন্দু আধান হয় তাহলেই কিন্তু দুটো এই সূত্রটি প্রযোজ্য হবে। এই আধান দুটি বিন্দু আধান হবে কিসের সাপেক্ষে, না তাদের মধ্যে এই যে দূরত্বটা, সেই দূরত্বের সাপেক্ষে কিন্তু দুটো আধানকে বিন্দু আধান হতে হবে। আর দ্বিতীয়ত যদি হয় যেটা, সেটা হলো এই দুটো আধানকে স্থির থাকতে হবে। ঠিক আছে, এই দুটো আধানকে স্থির থাকতে হবে, দিলেই কিন্তু এই সূত্রটা প্রযোজিত হবে। ধরো এই দুটো আধান Q1 Q2, এই দুটো আধান যদি স্থির থাকে তাহলেই কিন্তু এই কুলম্বের সূত্রটা প্রযোজিত হবে। এবারে অনেকের মনে প্রশ্ন আসছে, তাহলে যদি গতিশীল হয়ে যায় তাহলে এই সূত্রটা প্রযোজিত হবে না? মানে ধরো এখানে Q1 Q2 দুটোই কিন্তু গতিশীল, তাহলে কিন্তু এই সূত্রটা, এই কুলম্বের সূত্রটা কিন্তু প্রযোজিত হবে না। দুটোই গতিশীল হয়, দুটো যদি স্থির থাকে, দুটোই স্থির, এটা হচ্ছে দুটোই গতিশীল। আরেকটা যদি দেখি, একটা স্থির একটা গতিশীল, একটি গতিশীল, একটি গতিশীল যদি হয় তাহলে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে দুটি যদি স্থির হয় তখন প্রযোজ্য হবে, দুটো যদি গতিশীল হয় তখন প্রযোজ্য হবে না। যদি একটি গতিশীল হয় তখন কিন্তু সূত্রটা প্রযোজ্য হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই সূত্রের মধ্যে আমরা দেখলাম। তো এরপরে আমরা যে বিষয়টিতে চলে আসব সেটা হচ্ছে এই সূত্রকে প্রয়োগ করে আমরা কিছু অঙ্ক দেখে নেব। তো আমরা এখানে আরেকটা জিনিস দেখে নিই, যে এটা হচ্ছে এই এপসাইলন নট। এপসাইলন নটটা হচ্ছে, এটাকে বলা হয় তড়িৎ ভেদ্যতা। এর মানটা হয় 8.854 ইন্টু 10⁻⁻12। আর এখান থেকে আমরা এককটাকে বের করে নিতে পারি। এখানে যদি এককটা আমরা দেখি তো চলে আসবে কুলম্ব স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2, আর চলে আসবে নিউটন টু দি পাওয়ার -1। তো এই হচ্ছে সূত্র। এই সূত্রকে প্রয়োগ করে এবারে আমরা কিছু প্রবলেম আমরা দেখে নেব। তো প্রবলেম আছে, তো আমরা প্রথমে, আচ্ছা আবেশের জন্য যে আবেশটা যে দেখানো হবে, সেই আবেশের জন্য আবেশ থেকে শুরু করা যাক। আবেশের থেকেও অনেক প্রবলেম আসে, তো সেই প্রবলেমগুলোকে আমরা একটু দেখি। তো প্রথম প্রবলেমটা তোমরা একটু ট্রাই করে নাও। তো প্রথম প্রবলেমটা এখানে ট্রাই করে নাও, পজ করে ট্রাই করে নাও প্রথম প্রবলেমটা। তো তারপরে আমরা সলিউশনের দিকে এগাবো। হয়েছে? তো এখানে যেটা দিয়েছে যে 3 concentric conducting spherical shells carry charge as follows: এত on the inner shell, এত on the middle shell, and এত on the outer shell. Charge on the inner surface of the outer shell is. তো
এখানে তিনটা স্ফেরিক্যাল সেল দিয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এই হলো তিনটা সেল। তো ইনার সেলের সবসময় তো উপরে থাকবে, যেহেতু এটা ফাঁপা, তো এটার কিন্তু বাইরেই তো সবসময় তাহলে আধান থাকবে। তাহলে এই সেলের বাইরে +4 আছে। এই সেলটাতে টোটাল যে আধানটা আছে সেটা বলছে কত না -2Q, আর এই সেলটাতে যে টোটাল আধান আছে সেটা হচ্ছে -5Q। ঠিক আছে, তো আমাকে বলতে বলেছে যে এই বাইরের সেলটার এই ভিতরের অংশে কত আধান আছে। তো খুব ইন্টারেস্টিং প্রবলেম এটা। তো এই সেলটা, এই সেলটাকে আহিত করবে কীভাবে না, এখানে মাইনাস ভিতরের দিকে এটা -4Q কুলম্ব আধান চলে আসবে, কারণ আবেশের দরুন এটা যেহেতু পজিটিভ আধান আছে, তো এখানে মাইনাস ভিতরের প্রান্তে মাইনাস পজিটিভ চলে আসবে, -4Q আধান চলে আসবে। আর -4Q আধান চলে আসছে মানে তাহলে বাইরের পৃষ্ঠে কত আসবে, যেহেতু এখানে টোটাল চার্জ বলেছে যে -2Q, তো সুতরাং আমরা বাইরের পৃষ্ঠে কত আধান চলে আসবে না -4Q প্লাস এক্স, আমরা তো 2Q ধরবো, টোটাল যেহেতু আধানটা -2Q আর ভিতরের পৃষ্ঠে আছে -4Q, তো বাইরের পৃষ্ঠে আমরা কত চলে আসবে না +2Q, বাইরের পৃষ্ঠে চলে আসবে +2Q। আর এই +2Q আধানের দ্বারা কিন্তু আবার এই পৃষ্ঠটা আবেশিত হবে কী হবে না, এটা এখানে মাইনাস বিপরীত আধানে, সরি এটা প্লাস হলে এখানে এটা মাইনাস হয়ে যাবে আবেশের দরুন। তাহলে আমাকে তো এটাই জানতে চেয়েছে যে বাইরের পৃষ্ঠের ভিতরের অংশে কত আধান আসবে। তো এটা যেহেতু প্লাস, তো এটা হবে কত মাইনাস। তাহলে এই আবেশের দরুন এই পৃষ্ঠে তো +2Q আধান ছিল, তো +2Q এর দরুন এখানে এটা আবেশিত হয়ে এটা কত হয়ে যাবে না -2Q। তো উত্তরটা হবে -2Q। ঠিক আছে, এটা আবেশের থেকে এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম, এরকম প্রবলেম আমরা অনেক জায়গায় দেখতে পাবো। তো নেক্সট যে প্রবলেমটা আছে সেটার দিকে দেখা যাক। পজ করো, ট্রাই করে নাও আগে, তারপরে আমরা এগাবো প্রবলেমটার দিকে। ঠিক আছে, তো নেক্সট যে প্রবলেমটা দিয়েছে বলছে যে এটা একটা মেটালিক স্ফেরিক্যাল সেল। তো ভিতরের অংশে এটা হচ্ছে ফাঁপা, এই অংশে শুধু পদার্থটা আছে। তাহলে বলতে বলেছে যে কোন অংশে, এইবারে এই পদার্থটা যেখানে আছে সেখানে বলছে আমি +Q আধান দিয়ে দিলাম। তো সেই +Q আধানটা দিয়ে দেওয়ার জন্য বলছে কোন কোন অংশে ইলেকট্রিক ফিল্ড থাকবে, কোন কোন অংশে ইলেকট্রিক ফিল্ড থাকবে। তো এখানে আমাদের দিয়েছে যে এই আর এর মানটা, কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এই স্মলার, এবারে সেই আর এর মানটা যদি R1 এর থেকে কম হয়, R1 এর থেকে যদি কম হয় মানে অর্থাৎ এই ভিতরের অংশে, না বলছে যে R2 থেকে যদি বেশি মানে বাইরের অংশে, না R1 এর থেকে কম R2 থেকে বেশি মানে এই ভিতরের অংশে না বাইরের অংশে, না R1 আর R2 মধ্যে মানে অর্থাৎ এই ভেতরের অংশে কোন অংশে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে। তো আমরা তখনই বলেছিলাম যে কোনো একটা পদার্থে যখন আমরা আধান দিয়ে দিচ্ছি তার ভেতরে তো কোনো আধান থাকতেই পারে না। তো সুতরাং এখানে যখন আমরা +Q আধান দিয়ে দেবো সঙ্গে সঙ্গে আধানটা কিন্তু এর বাইরে চলে আসবে। ভিতরের অংশ তো ফাঁপা, তাতে এখানে আধান থাকতে পারবে না। তো আমরা যখন আধানটা এখানে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে আধানটা বাইরের পৃষ্ঠে চলে আসবে। আর আধানটা বাইরের পৃষ্ঠে চলে আসা মানে সবসময় তাহলে ভিতরে আধান নেই মানে ইলেকট্রিক ফিল্ড কী করে তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ড কিন্তু তৈরি হবে না। তো এই জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড জিনিসটা আরেকটু পরের দিকে জেনে নিচ্ছি, যেহেতু এটা আবেশ থেকে একটু আগে চ্যাপ্টার করিয়ে দেওয়া হয়েছিল, তো এই জন্য এই প্রবলেমটা দেখানো হচ্ছে। তো এর পরের দিকে যত এগোতে থাকবে তত প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। তো আধানটা যখন আমি ভেতরে দিচ্ছি তখন এটা সঙ্গে সঙ্গে পরিবাহী পৃষ্ঠের বাইরে চলে আসবে। তো এই জন্য ইলেকট্রিক ফিল্ডটা সবসময় পরিবাহীর বাইরেই পাওয়া যাবে। তো অ্যান্সার হবে R2 এর মান যখন আর এর থেকে কম হবে, অর্থাৎ এটা হচ্ছে বাইরের অংশটা। ঠিক আছে, তো এর পরের যে প্রবলেমটা আছে সে প্রবলেমের দিকে আমরা এগাবো। তো আমরা কুলম্বের সূত্র পড়লাম, কুলম্বের সূত্র থেকে আমরা এই প্রবলেমটা কিন্তু করব। চলো তাহলে এখানে যাক, তারপরে ট্রাই করে নাও একটু। আচ্ছা, প্রবলেম দিয়েছে যে +Q মানের তিনটি আধানকে একটি সমবাহু ত্রিভুজের তিনটি বিন্দুতে রাখা হয়েছে।
ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়েছে এ, তাহলে সেই বিন্দুতে অবস্থিত আধানের উপর কত বল প্রযুক্ত হবে। তোমাদের বারবার বলছি যে প্রবলেমগুলো তোমরা আগে নিজে ট্রাই করো, তারপরে আমার এই সলিউশনগুলো দেখো। তো বলা হয়েছে যে প্লাস কিউ আধানটা যেটা সি বিন্দুতে আছে তার উপর কত বল নিট বল প্রযুক্ত হবে। তো দেখো এখানে প্লাস কিউ আধান আছে, প্লাস কিউ আধানটা নিশ্চয়ই এই সরলরেখা বরাবর এদিকে বিকর্ষণ করবে, এই প্লাস কিউ আধানটা এই সরলরেখা বরাবর এদিকে বিকর্ষণ করবে। এবারে একটা সমবাহু ত্রিভুজের আমরা কি জানি প্রত্যেকটা কোণের মান কত হয় 60 ডিগ্রি, তাহলে যেহেতু এই কোণটার মান 60 ডিগ্রি তাহলে এই কোণটার মানও কত হবে 60 ডিগ্রি। আর এটা মনে করো F1 আর এটা মনে করো F2, ঠিক আছে। এটা এই আধানকে এই আধানটা এই আধানকে যখন বিকশিত করছে তখন এই দিক বরাবর বল প্রযুক্ত করছে, আর এই আধান যখন এই আধানটাকে বিকশিত করছে তখন এই দিক বরাবর বল বিকর্ষণ বল প্রযুক্ত করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দুটো আমরা সাধারণত কী জানি যে F ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটোর মধ্যে দূরত্বও একই, দুটো আধানের মধ্যে দুপাশে দুটো দূরত্ব, এই আধান আর এই আধানের মধ্যে দূরত্ব হতো, এই আধান আর এই আধানের মধ্যেও দূরত্ব হতো তত। আর দুটো আধানের মানও কিন্তু আমরা এই আধানের মান যত আর এই আধানের মানও কিন্তু তত, সবই যখন আমরা একই দেখছি তো সুতরাং আমরা বলতে পারি যে এই আধানটা এই আধানের উপর যত বিকর্ষণ বল প্রযুক্ত করবে এই আধানটাও এই আধানটির উপর তত বিকর্ষণ বল প্রযুক্ত করবে। অর্থাৎ F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এবারে Q1 Q2 মান আমরা উঠিয়ে দেবো, Q1 Q2 ইকুয়াল টু কত কিউ, তাহলে কিউ স্কোয়ার বাই আর এর মানটা কত এ, অর্থাৎ এ স্কোয়ার। তো এবারে আমরা দুটো ভেক্টর বলতো ভেক্টর রাশি, তো সুতরাং দুটো ভেক্টর প্রযুক্ত হচ্ছে F1 আর F2 ভেক্টর, আর তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, অর্থাৎ তাদের নিট ফোর্স কত হবে সেটা আমরা এফ নিট লব্ধি, তো আমরা সেটা করতে হবে, সেটা আমরা এবারে দেখব। সূত্র আছে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার ইকুয়াল টু 2 F1 F2 cos 60 ডিগ্রি। তো এটাকে সলিউশন করলে দেখা যাবে যে F1 এর মানটা কত, F1 F2 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার, এটা কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটা 2 cos 60 মান কত হচ্ছে হাফ, আর F1 F2 হচ্ছে কত কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার। তো আমরা যদি এটাকে সলিউশন করি তো চলে আসবে √3 কে আর হচ্ছে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এই হচ্ছে উত্তর। তো এর পরের প্রবলেমটা এবারে দেখা যাক, পরের প্রবলেমটা দেখা যাক। সবাই পজ করে ট্রাই করে নাও, সবাইকে বলছি প্রথমে পজ করে ট্রাই করে নাও, তারপর সলিউশনের দিকে এগোও। তো এখানে যেটা দিয়েছে যে একটি সাধারণ বিন্দু থেকে এর দৈর্ঘ্যের দুটি অন্তরিত সুতোর সাহায্যে প্রতিটি এম ভরের দুটি গোলক ঝুলছে। গোলক দুটি একই আধানে আহিত ও এদের মধ্যবর্তী দূরত্ব ডি, গোলকের আধান নির্ণয় করে। তো বুঝতে পেরেছি যে যেহেতু সম আধানে আহিত একই আধানে আহিত একই প্রকৃতির আধানে আহিত একই মানেরও আধানে আহিত, সুতরাং তাদের মধ্যে বিকর্ষণ বল হবে। তো প্রথমে দুটো তো কাছাকাছি ছিল, বিকর্ষণ হওয়ার পরে গোলক দুটো কী হয়ে যাবে না এরকম দূরে চলে যাবে, ঠিক আছে। প্রথমে এরকম কাছাকাছি ছিল তো এটা দূরে চলে যাবে। তো এটার দৈর্ঘ্য বলে দিয়েছে এল, এটার দৈর্ঘ্য বলে দিয়েছে এল, আর এটার মধ্যে দূরত্ব দিয়ে দিয়েছে কত না ডি। তো এটার মধ্যে যেহেতু দূরত্ব ডি দিয়ে দিয়েছে তাহলে আমরা এই পার্টটা আর এই পার্টটা অর্ধেক, তো সুতরাং d/2, এটা হচ্ছে কত d/2, এই দূরত্বটা হচ্ছে d/2 আর এই দূরত্বটা হচ্ছে d/2, আর টোটাল দূরত্বটা হচ্ছে কত না ডি, ঠিক আছে। তো এবারে এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা। তো আমি একটা সাপেক্ষে বিচার করি, তাহলে এই দিক বরাবর তাহলে টান প্রযুক্ত হবে, আর টান প্রযুক্ত হওয়ার জন্য এই উপাংশটা আর এই উপাংশটা আমরা দেখে নেব যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা, আর এখানে যেহেতু আমরা সমান পরিমাণ আধান দিয়েছি, সমান প্রকৃতির আধান ও
সমপ্রকৃতির আধান ও সমান পরিমাণ আধান দিয়েছে, তো এটার মধ্যে বিকর্ষণ বল হবে, তো সেই এফ বলটা এদিকে প্রযুক্ত হবে। আর টি এর যে দুটো অংশ, এটা হচ্ছে থিটা যদি হয় তাহলে টি কস থিটা, আর এটা হচ্ছে টি সাইন থিটা। এই দিক বরাবর যে উপাংশটা রয়েছে সেটা হচ্ছে টি সাইন থিটা, আর এটা বরাবর হচ্ছে টি কস থিটা। তো আমরা এখান থেকে বলতে পারি তাহলে এ ইকুয়াল টু টি সাইন থিটা। আর এইটা, এই যে আধানটা, এটারও তো একটা ভর রয়েছে, সেটা আমি যদি এম ধরে নিই তাহলে নিচের দিক বরাবর এমজি ক্রিয়া করছে, তো এমজি ইকুয়াল টু টি কস থিটা। তো আমি লিখতে পারি এই দুটো আধানকে আমি যখন ভাগ করে দেবো তখন চলে আসবে ট্যান থিটা ইকুয়াল টু এফ বাই এমজি। আর এফ ইকুয়াল টু আমরা কত জানি, এফ ইকুয়াল টু আমরা দুটো আধান, এই দুটোতে যদি আমরা আধান যদি কিউ পরিমাণ আধান যদি আমরা দিয়ে দিই, সমান পরিমাণ যেহেতু বলেছে, কিউ পরিমাণ আধান যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি যে কে কিউ স্কোয়ার বাই এমজি। ঠিক আছে, তো আমাদের কিউ এর মানটা কিন্তু বের করতে হবে। কিউ এর মানটা বের করার জন্য তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন আমাদের দরকার, সেটা হচ্ছে এখানে এই কোণটা তো থিটা, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে আমি থিটা থেকে, এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, তো সেখান থেকে আমি লিখতে পারি কত, সেখান থেকে আমি লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু, এটা হচ্ছে ডি বাই টু, লম্ব বায়ু ত্রিভুজ ডি বাই টু, আর এই বাহুটার মান কত হচ্ছে, এটার দৈর্ঘ্য তো এল আর এটার দৈর্ঘ্য ডি বাই টু, সুতরাং আমরা এটাকে লিখতে পারি এই বাহুটাকে এল স্কোয়ার মাইনাস ডি বাই টু এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন। তো আমি যখন এটাকে এই দুটোকে যখন এবার ট্যান থিটা দুটোকে যখন আমরা সমান করে দেবো, তো কে কিউ স্কোয়ার বাই এমজি ইকুয়াল টু ডি বাই টু এল স্কোয়ার বাই ডি বাই টু এর হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে আমরা কিউ এর মানটা সহজেই বের করে নিতে পারবো। তো এটা একটা ভালো অঙ্ক, বিভিন্ন ধরনের এক্সামে এটা পড়ে থাকে, আলাদা এক্সামে, হয়তো বোর্ডের এক্সামে এগুলো পড়বে না, কিন্তু আলাদা টাইপের যে এক্সামগুলো রয়েছে যেমন যেই নিট এসব এক্সামে কিন্তু এই প্রবলেমটা আসার মতো এইরকম টাইপের প্রবলেম। ঠিক আছে, তো ভালো প্রবলেম, এটা প্র্যাকটিস করতে হবে। তো এরপরে যে প্রবলেমটা রয়েছে সেটার দিকে আমরা একটু এগাবো। তো এর পরের প্রবলেমটা যেটা রয়েছে সেটা হচ্ছে এল দৈর্ঘ্যের ও কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ের দুই প্রান্তে দুটি সমপ্রকৃতির আয়তকণা বাঁধা আছে। যদি প্রতিটি আধানের মান কিউ হয় তবে স্প্রিংয়ের দৈর্ঘ্যের প্রসারণ নির্ণয় করো। যখন সংস্থাটি সাম্য অবস্থায় থাকে, ধরা যাক স্বাভাবিক দৈর্ঘ্যের তুলনায় প্রসারণ হচ্ছে নগণ্য। তো প্রবলেমটা তোমরা আগে পজ করে ট্রাই করে নাও, তারপরে সলিউশনের দিকে এগাও। তো এগোনো যাক। তো কীভাবে করব বলছে, দুটো সমপ্রকৃতির আধান তাকে আমরা একটা স্প্রিংয়ের সাহায্যে যুক্ত করেছি। তো এটা প্রথমে দৈর্ঘ্য ছিল বলছে এল, আর স্প্রিং কনস্ট্যান্ট বলছে কে। তাহলে যখন সমপ্রকৃতির বলছে তাহলে বিকর্ষণ করবে এটা পরস্পরকে, বিকর্ষণ করার জন্য এই এল এর মানটা একটু বেড়ে যাবে, মনে করলাম এল এর মানটা একটু প্রসারিত হয়ে যাবে, মানে স্প্রিংটা একটু প্রসারিত হয়ে যাবে, সেটা মনে করলাম যে স্প্রিংয়ের প্রসারণটা হয়েছে এক্স, আর এখন মোট তার দৈর্ঘ্য হয়ে গেছে কত না এল প্লাস এক্স। ঠিক আছে, তো বলেছে এখানে বলেছে যে সংস্থাটি যখন সাম্যাবস্থায় থাকবে, তো সাম্যাবস্থা তো কখন থাকবে, যখন দেখো দুটো পরস্পরকে প্রসারণ করছে, স্প্রিংটা তো প্রসারিত হয়েছে, স্প্রিংটা প্রসারিত হয়েছে মানে কি, স্প্রিংটা আবার তার নিজের অবস্থায় ফিরে আসতে চাইছে। ঠিক আছে, আর এই আধান দুটোর মধ্যে কিন্তু সেই বিকর্ষণ বলটা ক্রিয়া করছে, আধান দুটো পরস্পরকে বিকর্ষণ করছে, আর স্প্রিংটা তো প্রসারিত হয়েছে, সে তার নিজের অবস্থায় কিন্তু ফিরে আসতে চাইছে। তো স্প্রিংয়ের জন্য স্প্রিং বল যেটা, সেটা কিন্তু এই দিকে কাজ করবে, আর বিকর্ষণ বলটা কিন্তু এই দিকে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই আধানটা তো সমপ্রকৃতির, এই আধানটা তো সমপ্রকৃতির আধান, তাই বিকর্ষণ করবে সেটা কিন্তু এই দিয়ে করবে, আর স্প্রিং তো প্রসারিত হচ্ছে কিন্তু স্প্রিংটা তার নিজের আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, সুতরাং তাদের মধ্যে তাহলে সেই যে বলটা স্প্রিং বলটা সেটা কিন্তু এই দিকে কী করবে, সাম্যাবস্থায় তখনই থাকবে যখন এই দুটো বল তাহলে সমান হবে, তখনই তো এটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে এফএস ইকুয়ালি যখন এপি হবে, তো মনে করলাম এখানে যে আধানটা দেওয়া হয়েছে সেই আধানটার মান হচ্ছে কিউ। ঠিক আছে, আমি ধরে নিলাম এখানে একটা কিউ আধান দেওয়া হয়েছে। তো
তো এফ এস ইকুয়াল টু আমরা কত স্প্রিং বলের মান কত জানি, কে ইন্টু এক্স। কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এক্সটা যেহেতু প্রসারিত হয়েছে তাহলে কে ইন্টু এক্স। আর তাড়িতিক বল যেটা হচ্ছে, তড়িৎ বল যেটা, সেটা হচ্ছে কত না কে ইন্টু কিউ স্কোয়ার বাই এল প্লাস এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা আমাদেরকে বলেছি যে স্বাভাবিক দৈর্ঘ্যের তুলনায় প্রসারণ খুব নগণ্য, মানে এক্সটা খুব নগণ্য, মানে এক্সটা জিরোর কাছাকাছি। তো সুতরাং আমরা এই ইকুয়েশনটা থেকে লিখতে পারি যে কে এক্স, দেখো আমরা এটাকে কিন্তু জিরো করতে পারি না, এইটাকে জিরো করতে পারবো, কারণ এইটার সাপেক্ষে এক্স খুব ছোটো, এই জন্য আমরা এক্সটাকে জিরো ধরবো। তো এটা এল স্কোয়ার লিখতে পারি। তো এই কেটা কিন্তু স্প্রিং ধ্রুবক, আমি এটাকে একটা আলাদা চিহ্ন দিয়ে দিচ্ছি, সরি আমরা এইটাকে একটা আলাদা, এই কেটাকে একটা আলাদা চিহ্ন চিহ্নিত করে দিচ্ছি, যেহেতু এটা হচ্ছে কনস্ট্যান্ট, কুলম্বের ধ্রুবকের কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে স্প্রিং ধ্রুবকের কনস্ট্যান্ট। তো আমরা এখান থেকে এক্স এর মানটা বের করে নিতে পারবো, এক্স ইকুয়াল টু কে ড্যাশ বাই কে ইন্টু কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে যদি মান দিয়ে দেয় তাহলে মান থেকেও আমরা সহজে বের করে আনতে পারি। আচ্ছা, এর পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটি আমরা দেখে নেব। তো পজ করে তোমরা সবাই ট্রাই করে নাও, তারপরে এগাচ্ছি। তাহলে এখানে যাক, বলছে যে আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি স্থির আধান কিউ ওয়ানকে বেষ্টন করে এম ভরের একটি আধান কিউ টু ঘুরছে, কিউ টু আধানের বৃত্তপথের দোলনকাল কত হবে। তো এখানে বলছে কি না, আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা কিউ ওয়ান কি কেন্দ্র, কিউ ওয়ান আধানকে কেন্দ্র করে, এটা হচ্ছে কিউ ওয়ান আধান কেন্দ্রে আছে, তো একে কেন্দ্র করে কিউ টু আধান বৃত্তপথে কিন্তু ঘুরছে, কিউ টু আধান। তো কিউ টু আধান যখন বৃত্তপথে ঘুরছে আমরা কি জানি যে বৃত্তপথে ঘোরার সময় একটা বাইরের দিকে একটা ফোর্স কাজ করে, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, যদি এই দূরত্বটা তো আর দিয়ে দিয়েছি, যদি এই আধানটা ভি বেগে ক্রিয়া করে, এম ভরের আধানটা যদি ভি বেগে, এম ভরের কিউ টু আধানটা যদি ভি বেগে বৃত্তপথে প্রদক্ষিণ করে, তাহলে বাইরের দিকে যে বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। আর এটা তো কিউ টু আধান, এই আধান দুটোর মধ্যেও তো আকর্ষণ বল ক্রিয়া করছে, তাহলে এদিকেও একটা আকর্ষণ বল ক্রিয়া করছে। তো আমরা সেই দুটো বলকে আমরা কি করতে পারি, মানে সমান করতে পারি। তো আমরা কি লিখব না, এফ ই ভিতর এই কিউ ওয়ান কিউ টুর মধ্যে যে আকর্ষণ, যে বলটা ক্রিয়া করছে, আকর্ষণ বলটা, আর বাইরের দিকে তো এইটা ক্রিয়া করছে। তো এই দুটো বলকে যখন আমরা সমান করব, তো এফ ই ইকুয়াল টু হবে এম ভি স্কোয়ার বাই আর। তো এফির মানটা আমরা কি জানি, সূত্র জানি, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তো এরপরে আমরা যেটা করব যে কে কিউ ওয়ান কিউ টু আর আর এখানে কেটে যাবে, তো কিউ ওয়ান কিউ টু আর, আর এটা হচ্ছে এমটা এখানে চলে আসবে, তো এটা ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার। তো ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি কে কিউ ওয়ান কিউ টু বাই আর এ হাফ। তো ভিকেও আমরা কি লিখতে পারি, ভি তো দ্রুতি, ভি তো দ্রুতি, তো মোট টোটাল দূরত্বটা যদি টু পাই আর হয়, আর টু পাই আর একবার এখান থেকে শুরু করে এখানে ফিরে আসতে যদি টি সময় লাগে, সেটাই তো তার পর্যায়কাল। আর সেটা দৈর্ঘ্যটা কত হচ্ছে না, কত অতিক্রান্ত দূরত্বটা কত হচ্ছে না টু পাই আর, এখান থেকে শুরু করে এখানে আবার আসতে টু পাই আর মোট সময়কালটা হচ্ছে টি, এটাই তো তার পর্যায়কাল। তো এই টিটাই তো তার পর্যায়কাল, আমাকে তো এটাই নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমরা ইকুয়েশনটাকে সাজাতে পারি কিউ টু বাই আর এম। তো একেই যখন আমরা সলিউশন করব তখন টি ইকুয়াল টু চলে আসবে, যে সলিউশন করলে চলে আসবে এই ওয়ান, অ্যান্সারটা এটা চলে আসবে। তো এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, চলে যাক এর পরের কোশ্চেনটা। এরপরে একটাই কোশ্চেন রয়েছে, শেষ প্রশ্ন, তো এটা আমরা ট্রাই করব। এটাও ভালো প্রশ্ন খুব। বলেছি যে দুটি কণার মধ্যে কিউ আধান ভাগ করে দেওয়া হলো, আর বলছি সেটা এমনভাবেই ভাগ করে দেওয়া হলো যে কণা দুটির আধান কত হলে তাদের মধ্যে কার্যকর বল সর্বাধিক হবে। এটা একটু পজ করে ট্রাই করে নাও, ভালো অঙ্ক খুব। তো এখানে বলেছে একটা আধান
এটাকে বলছে আমি এমন আধানে ভাগ করবো, প্রথমে বলছি এটাতে কিউ আধান আছে বলছে, তারপরে বলছে আমি এটাকে এমনভাবে স্প্লিট করে দেবো যে তাদের মধ্যে তো আধান আসবে, এই কিউ আধানটা ভাগ হয়ে মনে করলো এই আধানটা যদি আমি কিউ আধান দিই তাহলে এটাই আসবে কত, কিউ মাইনাস কিউ, ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ। তো বলছে যে এই কিউ এর মানটা আমি কতভাবে কীভাবে ভাগ করলে যে আধান দুটোর মধ্যে যে ক্রিয়াশীল বলটা সেটা সর্বাধিক হবে। আচ্ছা, এখানে একটু গণিতের বিষয় লাগবে যে আমরা ম্যাথ প্রবলেম করার সময় চরম মান অবমান, তো আমরা এটা করেছি। তো তো ওয়াই ইকুয়াল টু এফ এক্স হলে আমরা এখানে কীভাবে করেছি যে ওয়াইকে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, তারপরে তাকে আমরা জিরো পুট করলাম, দিয়ে যে দুটো মান পেলাম সেটা আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বসালাম, সেটি যদি আবার জিরোর থেকে বড় হয় তাহলে সেই বিন্দুতে অবমান পাওয়া যাবে, আবার জিরোর থেকে যদি ছোটো হয় তাহলে সেখানে চরম মান পাওয়া যাবে। তো ঠিক সেই রকমই আমাদের এটা এগাতে হবে। তো সর্বাধিক মান আমরা তখনই পাবো, তাহলে এখানে ভ্যারিয়েবল কোনটা দেখতে হবে, ওয়াই এর সাপেক্ষে আমাকে এখানে নির্ণয় করতে হবে কার্যকরী বল, ওটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এ বিকল টু আমরা এখানে কী লিখতে পারি, এই সূত্র অনুযায়ী আমরা বায়ু মাধ্যমে যদি ধরে নিই তাহলে বায়ু মাধ্যমে কে এর মানটা 1 হয়, ঠিক আছে। কুলম্বের সূত্র অনুযায়ী যে ধ্রুবকটা পাওয়া যায় তার মানটা 1 হয় বায়ু মাধ্যমে। তো সেখান থেকে আমরা যদি দেখি তো দুটোর মধ্যে কে এর মান 1 আর এটা হচ্ছে কিউ 1, দুটো আধানের গুণফল পাই, তাদের মধ্যে দূরত্বটা আমি ধরে নিলাম কত না আর স্কোয়ার। তো এখানে ভ্যারিয়েবল কোনটা, ভ্যারিয়েবলটা হচ্ছে এখানে কিউ। এখানে ওয়াই এর সাপেক্ষে এক্স ভ্যারিয়েবল ছিল, তাই জন্য আমরা ডেরিভেটিভ করেছিলাম, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছিলাম ডি ওয়াই বাই ডি এক্স করতাম সেখানে। তো এখানেও ভ্যারিয়েবল কোনটা দেখতে হবে যে এফ এর সাপেক্ষে ভ্যারিয়েবল হচ্ছে এখানে কিউ, কারণ কিউ এর মানটাই তো আমি এমনভাবে ভাগ করছি যাতে তাদের মধ্যে আধানটা, তাদের মধ্যে কার্যকরী বলটা সর্বাধিক হয়। তো এখানে আমরা ডি এফ বাই ডি কিউ করবো, আর সেটাকে আমরা জিরো পুট করবো। আমরা সেখানে যেরকম করতাম ডি ওয়াই বাই ডি এক্স করে তাকে আমরা জিরো পুট করতাম, এখানেও যেরকম করে আমরা জিরো পুট করবো। তো এখানে জিরো পুট করলে আমরা কী চলে আসবে দেখো, ডেরিভেটিভ করবো আমরা এটাকে। তো ডি বাই ডি কিউ এফের জায়গায় বসিয়ে নেবো আমরা এত ইকুয়াল টু জিরো। তো এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তো চলে আসবে এটা কিউ বাই আর স্কোয়ার মাইনাস টু কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু জিরো। তারপরে আমরা যদি এটাকে পাশে নিয়ে নিই তাহলে চলে আসবে কিউ স্কোয়ার বাই এত। তো আমাকে তো স্মল কিউর মানটা বের করতে হবে, তাহলে নিশ্চয়ই একটা আধানে আমাকে আধান যেটা দিতে হবে, এই আধানে আমাকে কত পরিমাণ আধান দিতে হবে না, প্রাথমিক মানে এটা যেটা ছিল এই আধানটা তার অর্ধেক দিলেই আমরা কিন্তু দুটো আধানের মধ্যে সর্বাধিক কার্যকরী বলটা পেয়ে যাব। তো এই হলো আজকের পড়া। তো নেক্সট ক্লাস যেটা আসবে সেটা এর পরের চ্যাপ্টার, যে পরের চ্যাপ্টার নয় পরের বিষয়, যেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের উপর আসবে, ডাইপোল মোমেন্ট আর বলরেখা এসবের উপর ক্লাস আসবে। তো আজকে যে প্রবলেমগুলো করা হলো তো সেই প্রবলেমগুলো বারবার প্র্যাকটিস করবে, আর কোনো প্রবলেম থাকলে নিচে ডিসক্রিপশন বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে।